নিজের মোবাইল দেখা শেষ করে বালিশের পাশে সেটাকে রেখে পাশ ফিরেই বেশ জোরের সঙ্গে প্রায় ধমকের সুরেই চিৎকার করে উঠল সুস্মিতা। মোবাইলটা রাখো না এবার। রাত ১টা যে বাজতে চলল। কি দেখছো কি এত এখনো মোবাইলে? সারাটা দিন তো শুধু খাওয়া আর ঘুমানো ছাড়া কোনো কাজই করো না। সব সময় তো শুধু হাতে মোবাইলটা নিয়ে বসেই থাকো। এত রাত হলো, তাও দেখার শেষ নেই। রাখো ওটা। যার উদ্দেশ্যে কথাগুলো বিষাক্ত তীরের মতন ছোড়া হলো তার নাম প্রবাল। সুস্মিতা নিজে ঘুমের মাঝে প্রচন্ড রকম নাসিকা গর্জন করলেও সেটা কোনো অপরাধ নয়, অথচ সেই একই অপরাধের শাস্তিস্বরূপ প্রবালের সাধের মুন্ডুখানা রাখতে হয় তার স্ত্রীর থেকে বেশ কয়েক হাত দূরে। একটু বোধহয় আনমনাই ছিল সে। হঠাৎ চিৎকার শুনে চমকে গিয়ে হাত থেকে নিজের বুকের ওপরই পড়ে গেল তার মোবাইল ফোনটা। একটু ব্যথাও পেল প্রবাল। বলল, কি আর দেখব, এই একটু খুঁজে দেখছিলাম কাছাকাছির মধ্যে কোথাও কোনো কাজ পাওয়া যায় কিনা। জানো, দেখলাম কাজ আছে, কিন্তু সব জায়গায় হয় চাইছে কম্পিউটার জানতে হবে, নয়তো জানতে হবে মোটর সাইকেল চালাতে। আমি তো দুটোই জানি না। কিন্তু এত সহজে কি উত্তর শুনে সন্তুষ্ট হবার বান্দা সুস্মিতা? সে যখন যেটা একবার মনে ভাবে সেটাকেই চূড়ান্ত ঠিক বলে ধরে নেয়। তাই আগের মতোই চড়া সুরে বলল সে, মিথ্যা কথা। কাজ খুঁজছিলে তুমি, না অন্য কিছু দেখছিলে? তাই জন্যই তো চমকে গেলে। আমাকে যা খুশি বোঝালেই হলো। প্রবাল মনে মনে ভাবল, কি যে হয়েছে এখন সুস্মিতার কে জানে। বাড়ি আসার পর থেকে সব সময় কেন যে সে তার সাথে এত খারাপ ব্যবহার করে সে নিজে বুঝতেই পারে না। তবে কি সে এখন তার বউ ও ছেলের ঘাড়ের বোঝা হয়ে উঠেছে? তার বেসরকারি চাকরি থেকে স্বেচ্ছার অবসর নিয়ে বাড়িতে ফিরে এসে আর কথা বাড়ালো না প্রবাল। সে জানে এরপর কথায় কথা বাড়বে, আর ঘুমের হবে দফা রফা। তাই মোবাইলটা বালিশের পাশে রেখে একটু ঘুমোবার চেষ্টা করলো সে, কিন্তু ঘুম এলো কই। বারবার তার মনে হতে লাগলো, আজ যদি তার আদরের বোন মল্লিকা বেঁচে থাকতো, সবার উপর অভিমান করে নিজেকে শেষ না করে দিত, তাহলে কিছুতেই তার এই অবস্থা হতো না। প্রবালের চোখের কোণ থেকে বালিশের উপর ঝরে পড়ল ২ ফোঁটা অশ্রু। কলকাতার একটা বেসরকারি ফার্মে সেলস ম্যানেজারের পদে চাকরির সূত্রে প্রায় ৩৫টা বছর বাড়ির বাইরেই কাটিয়েছে প্রবাল। সেই কোম্পানির পান মশলা, জর্দা ইত্যাদির বিক্রি বাড়ানোর জন্য কখনো তাকে যেতে হতো বিহারের কিষানগঞ্জ, লক্ষ্মীসরাই, পাটনা, আবার কখনো উড়িষ্যার কটক, ভুবনেশ্বর ইত্যাদি নানা জায়গায়। কি যে অমানসিক পরিশ্রমের কাজ ছিল! বেশিরভাগ সময়টাই তাকে থাকতে হতো বিভিন্ন হোটেলে। মাসে ১-২বার হয়তো ২-৪ দিনের জন্য বাড়ি আসতো প্রবাল। তখন মাইনের পুরো টাকাটাই সে তুলে দিত সুস্মিতার হাতে। আর তাই প্রতি মাসেই নিজের প্রয়োজনে, এমনকি একটা সিগারেট কিনতেও তাকে হাত পাততে হতো সেই সুস্মিতার কাছেই। কখনো সখনো আবার বাড়ি আসতে না পারলেও নিজের জন্য প্রায় কিছু না রেখেই তাকে সমস্ত টাকাটা পাঠাতে হতো সুস্মিতার ব্যাংক অ্যাকাউন্টে। তখন সুস্মিতার হাতেই ছিল গোটা সংসারটার রাশ। প্রবালের রোজগার এমন কিছু আহামরি ছিল না যাতে সংসারের গভীর গর্তকে ঠিক মতন বোঝানো যায়। তবু সব দিক সামলে এগিয়ে চলছিল টলমল সংসার। অবিবাহিত এক ননদ মল্লিকা ও ছেলে সুজিতকে নিয়েই ছিল সুস্মিতার সংসার। মল্লিকা ছিল ছোট্ট একটা আঁকা শেখানোর স্কুল। প্রতি শনি ও রবিবার বাড়ির একতলার ঘরেই বসত কচিকাঁচা ছাত্রছাত্রীদের হাট। মল্লিকার সেই উপার্জনও ছিল সুস্মিতার সংসারের একটা বিশাল বড় ঠেকনা। সুজিতকে আদর করে মল্লিকা ডাকত বুবুন বলে। ক্রমশ সেই বুবুনের কাছে তার মলি পিসির স্থান হয়ে উঠেছিল
একজন দ্বিতীয় মায়ের মতো। সেও তার মায়ের থেকে মলি পিসিকেই ভালোবাসতো বেশি। সবসময় তার পায়ে পায়ে ঘুরে বেড়াতো। বয়স বাড়লেও মল্লিকা খাইয়ে না দিলে যেন সুজিতের পেটই ভরত না। অপূর্ণ মাতৃত্বের স্বাদ পেয়েছিল মল্লিকা তার বুবুনের মধ্যে। তাই ছোটবেলা থেকেই সুজিতের সমস্ত ভার যেন অলিখিতভাবেই নিজের কাঁধে তুলে নিয়েছিল সে। সংসারের যে কোনো বিপদে মুশকিল আসান ছিল সেই মল্লিকাই। সুজিতকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতন মানুষ তৈরি করার লক্ষ্যে এমনই ব্যস্ত হয়ে পড়েছিল মল্লিকা যে সুস্মিতার মতো সংসারের তারও ফুরসত নেবার কোনো অবকাশই ছিল না। সুজিতকে মল্লিকার হাতে তুলে দিয়ে সুস্মিতাও কিন্তু ছিল পরম নিশ্চিন্তে। সবাইকে সে বলতো আগের জন্মে মলি নিশ্চয়ই বুবুনের মাই ছিল। সময় কখনো থেমে থাকে না, এগিয়ে চলে আপন খেয়ালে। মলি পিসির তত্ত্বাবধানে থেকে পড়াশোনা শেষ করে শেষ পর্যন্ত সঙ্গীত শিক্ষকতাকেই তার জীবিকা হিসাবেই বেছে নিল সুজিত। ভাগ্যলক্ষ্মী যেন অফুরন্ত আশীর্বাদ ঢেলে দিলেন তাদের সংসারে। প্রবাল মল্লিকা ও সুজিতের সম্মিলিত আয়ে যেন টগবগ করে নতুন উদ্যমে ছুটে চলল সুস্মিতার সংসারের ঘোড়া। দেখতে দেখতে একদিন তাদের বাড়ির সামনে শোভা পেতে লাগলো দামি গাড়ি। তাদের জীবনের সংজ্ঞাটাই যেন গেল পাল্টে। এবার সংসারের এক নতুন অধ্যায় রচনার জন্য শুরু হলো একজন নতুন সদস্যের খোঁজ। অবশেষে এক দূর সম্পর্কের আত্মীয়ের পরিবারের মেয়ে সমাপ্তিকেই পছন্দ হলো মল্লিকা ও সুস্মিতার। ধুমধাম করে তার সাথেই হয়ে গেল সুজিতের বিয়ে। এই যুগের আধুনিকা মেয়ে সমাপ্তি সংসারের শাশুড়ির আধিপত্য অনেক কষ্টে মেনে নিলেও তৃতীয় ব্যক্তি হিসাবে তার পিসি শাশুড়ি মল্লিকার সব ব্যাপারে নাক গলানোর বিষয়টা কিন্তু কিছুদিনের মধ্যেই তার কাছে হয়ে উঠল চক্ষুশূল। দিনের শুরু থেকে শেষ অবধি এমনকি রান্নাঘরেও মল্লিকার খবরদারি ছিল অপরিসীম। আসলে সুস্মিতাই বুবাইয়ের মতো সংসারের সমস্ত ভার নিজেই তুলে দিয়েছিল মল্লিকার হাতে। কিন্তু সংসারের নতুন সদস্যের পক্ষে সেটা মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। তাই দেখতে দেখতে একদিন অতিক্রম করে গেল সমাপ্তির সমস্ত রকম সহ্যের সীমা। সামান্য সামান্য বিষয়েও সংসারে লেগে গেল খিটিমিটি। সুজিত সমাপ্তিকে বারবার বোঝানোর চেষ্টা করলো যে মলি পিসি ছিল বলেই আজ সে একজন মানুষের মতো মানুষ হয়েছে। তার বড় হয়ে ওঠার পেছনে তার নিজের মায়ের থেকে ওই মায়ের অবদান যে অনেক অনেক বেশি, সেটা কিন্তু কোনোভাবেই ভুললে চলবে না। ভালোবাসতে না পারলেও সমাপ্তি যেন তাকে কোনোদিন কোনো রকম অপমান না করে। তখনকার মতো চুপ করে সব শুনলেও সমাপ্তি যে সত্যি সত্যি কোনোদিন মল্লিকাকে মেনে নিতে পারবে সে বিষয়ে কিন্তু সুজিতের মনে একটা বিরাট বড় প্রশ্ন চিহ্ন থেকেই গেল। প্রবাদ আছে, এক হাতে তালি বাজে না। সমাপ্তি যদি কোনোদিন নিজের মতো করে আলমারি, সোফা, খাট ইত্যাদির দিক পরিবর্তন করে ঘরের একটা নতুন রূপ দেবার চেষ্টা করত, মল্লিকা সেটাকে কিছুতেই ভালো চোখে দেখত না। শুরু হতো অশান্তি। মল্লিকা কিন্তু সমাপ্তিকে ভালোই বাসত। মাঝে মাঝেই তার জন্য নিয়ে আসতো শাড়ি, গহনা ও নানা রকম উপহার। তবুও সে সমাপ্তির মন পেত না। বরং ছোট থেকে মানুষ করার জন্য সুজিতের উপর মল্লিকার যে অতিরিক্ত মাতৃসুলভ ভালোবাসা ও স্নেহের টান ছিল তা কিছুতেই সমাপ্তির সহ্য হতো না। ক্রমশ সম্পর্কের সেই সামান্য চির ধীরে ধীরে বাড়তে বাড়তে সৃষ্টি করলো এক বিরাট বড় ফাটলের। নানা রকম ছোট বড় ঘটনা এবং বাদ বিবাদের জেরে হিংসা, দেশ ও অধিকারের লড়াইয়ের চারাগাছ একদিন পরিণত হলো এক মহীরুহে। সুস্মিতা পড়ল উভয় সংকটে। শ্যাম রাখি না কুল রাখি অবস্থা হলো তার। হাজার চেষ্টা করলেও কমা তো দূর, ক্রমশ বেড়েই চলল সেই সম্পর্কের টানাপোড়েন। 25শে ডিসেম্বর দিনটা যেমন একে বড়দিন,
তেমনি আবার বুবুনের জন্মদিনও, বিয়ের পরে প্রথম বছরের জন্মদিন বলে কথা। তাই প্রবাল নিয়ে এসেছে একটা বিশাল বড় 3 থাকের কেক। প্রতি বছর কেকটা কেটেই সুজিত প্রথম টুকরোটা তুলে দেয় তার মলি পিসির মুখে, তারপর খাওয়ায় তার মা এবং অন্যান্যদের। আজও সকাল থেকে স্নান করে মল্লিকার দেওয়া নতুন জামা প্যান্ট পরে সুজিত এসে দাঁড়ালো কেক ও মোমবাতি দিয়ে সাজিয়ে রাখা টেবিলটার সামনে। তাকে ঘিরে দাঁড়ালো সুজিতের কয়েকজন বন্ধু এবং বাড়ির সবাই। এক পাশে সমাপ্তি ও অন্য পাশে মল্লিকা, আর তার গা ঘেঁষে সুস্মিতা। হ্যাপি বার্থডের গান ও করতালির সঙ্গে নেভানো হলো 3 আর 0 আকৃতির দুটো মোমবাতি। তারপর ছুরিটা তুলে নিয়ে এক টুকরো কেক কেটে হাতে তুলে নিল সুজিত। হাতটা শূন্যে উঠে ডান দিকে মল্লিকার মুখের কাছাকাছি এগিয়ে যেতেই সবাইকে বিস্মিত ও হতচকিত করে ঘটে গেল একটা অঘটন। বাম দিকে দাঁড়িয়ে থাকা সমাপ্তি হঠাৎই সুজিতের হাতটা ধরে টেনে জোর করে নিজের মুখে ঢুকিয়ে নিল কেকের প্রথম টুকরোটা। কিছুক্ষণের জন্য সবাই হয়ে গেল হতভম্ব, বাকরুদ্ধ। সবার সামনে প্রচন্ড রকম ভাবে অপমানিত হয়ে মল্লিকা এক ছুটে চলে গেল তার নিজের ঘরে, এবং পরক্ষণেই খুব জোরের সঙ্গে একটা দরাম শব্দে বন্ধ হয়ে গেল সেই ঘরের দরজা। সুজিত, সুস্মিতা এবং প্রবাল কারুর ডাকেই সাড়া দিল না সে, খুলল না তার ঘরের দরজা। সুস্মিতা আজও বসে বসে ভাবে, সেদিন যদি সমাপ্তি একটিবারের জন্য এসে দরজার বাইরে থেকে মল্লিকাকে ডাকতো, তাহলে হয়তো পাল্টালেও পাল্টাতে পারত বিধির নিষ্ঠুর বিধান। ডাকাডাকি, দরজা ধাক্কাধাক্কিতে কেটে গেল বেশ কিছুটা সময়। ভয় ধরে গেল প্রবালের মনে। না, আর দেরি করা যাবে না, ভাঙতে হবে দরজা। কথাটা ভেবে দরজার দিকে এগোতেই হঠাৎ করে খুলে গেল সেটা। ভেতরে দৃষ্টি পড়তেই একটা বিভীষিকাময় দৃশ্য দেখে আতঙ্কে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ল সবাই। দরজার ঠিক সামনেই দাঁড়িয়ে রয়েছে মল্লিকা। বড় বড় চোখ দুটো হয়ে উঠেছে রক্তবর্ণ। তার সারা শরীর ভিজে জবজবে, যেন সদ্য স্নান করেছে। মাথার চুল ও শাড়ি থেকে ঝরে পড়ছে বিন্দু বিন্দু কেরোসিন তেল। ঘরের চারিদিকেও ছড়িয়ে পড়েছে সেই তেল। সুস্মিতার মনে পড়ল ওই ঘরেরই লাগোয়া বারান্দার এক কোণে কদিন আগেই বাড়ির প্রয়োজনে সে এনে রেখেছিল 5 লিটার কেরোসিন তেল। হতভম্ব প্রবাল ও সুজিত চিৎকার করে উঠল, এ কি করছো? তারপর দৌড়ে ঘরে ঢুকে ধরতে গেল বাহ্যিক জ্ঞান শূন্য মল্লিকাকে। সঙ্গে সঙ্গে সভয় তারা দেখল মল্লিকার হাতে উঠে এসেছে একটা দেশলাই। তার থেকে একটা কাঠি বার করে জ্বালিয়ে নিল সে। জ্বলন্ত কাঠিটা ডান হাতে ধরে এক অচেনা কণ্ঠস্বরে সে বলে উঠল, ঘরের মধ্যে এক পা কেউ দিয়েছ কি? লাগিয়ে দেব আগুন। মল্লিকা হয়তো ভয় দেখাতেই চেয়েছিল, কিন্তু নিয়তির বিচারে তার সময় নিশ্চয়ই হয়ে গিয়েছিল শেষ। তাই সে না চাইলেও হঠাৎই হাত ফসকে পড়ে গেল সেই জ্বলন্ত দেশলাই কাঠিটা তার পায়ের কাছে লুটানো শাড়িটার উপর। তারপর ওহ, সে কি অকল্পনীয়, বীভৎস, হৃদয় বিদারক দৃশ্য! দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনের লেলিহান শিখা গ্রাস করলো তার সম্পূর্ণ শরীর। মল্লিকার বাঁচাও বাঁচাও আত্মচিৎকারে খান খান হয়ে গেল সকালের নিস্তব্ধতা। তাড়াহুড়ো করে লেপ, কম্বল ইত্যাদি চাপা দিয়ে আগুন নেভাতে গিয়ে আহত হলো প্রবাল ও সুজিত। বাড়ির সকলকে বাঁচাবার জন্য মল্লিকা হাসপাতালে ডাক্তারের সামনে নিজেই বয়ান দিল যে রান্নাঘরে গ্যাস জ্বালাতে গিয়ে হঠাৎই দুর্ঘটনা ঘটে গেছে। এর জন্য কেউ দায়ী নয়। সুস্মিতা দিনরাত পড়ে রইল মল্লিকার কাছে, কিন্তু বাঁচার ক্ষীণ আশা ধীরে ধীরে হলো অস্তমিত। মাত্র 8 দিনের মাথায় না ফেরার দেশে পাড়ি জমালো মল্লিকা। সব সময়ের একজন বিশ্বস্ত সঙ্গীকে হারিয়ে বড়ই একা হয়ে গেল সুস্মিতা। রাতে ঘুম আসে না। প্রায় প্রতি রাতেই সে দেখতে পায় মলির অশরীরী আত্মাকে। কখনো দেখে বিছানার সামনে সে দাঁড়িয়ে আছে,
কখনো বা দেখে সে বসে আছে তার পাশেই, ছায়াময় শরীরে, ঠোঁটের নড়াচড়ায় হয়তো কিছু বলার চেষ্টাও করে সে, কিন্তু পারে না। ভয় পায় না সুস্মিতা, হাত জোড় করে বলে, মলি, ক্ষমা করে দিও আমায়, শুধু আমার ভুলেই আজ তোমার এই দশা। অন্যায় দেখেও চুপ করে থাকার জন্যই আজ হারাতে হলো তোমায়। সংসারের কোনো কিছুতেই আর মন বসে না সুস্মিতার, সবসময় শুধু শুয়েই থাকে। তাই সমাপ্তির হাতেই এখন এই পুরো সংসারের চাবিকাঠি, যা এতদিন সে চেয়ে এসেছিল মনে প্রাণে। সুজিত ধীরে ধীরে কেমন যেন বদলে গেল। পাড়া প্রতিবেশী ও বাইরের 5 জনের মুখে সমাপ্তি ও বাড়ির বদনাম শুনে তার সমস্ত রাগ যেন গিয়ে পড়ল মল্লিকার উপর। বাড়ির দেওয়ালে, টেবিলে, শোকেসে, এখানে ওখানে মল্লিকার যত ছবি ছিল সব খুলে একদিন সে ভাসিয়ে দিয়ে এলো পুকুরের জলে। অকৃতজ্ঞ বেঈমানের মতো ভুলে গেল তার জীবনে মল্লিকার সমস্ত অবদান। এদিকে একমাত্র বোনকে হারিয়ে প্রবালও মনে মনে খুবই ভেঙে পড়েছিল। তাই ষাটের ঘরে পা পড়তেই সে বুঝতে পারল, না, আর চলবে না তার এত দৌড়াদৌড়ি। শরীর এবার চায় বিশ্রাম। বড়ই ক্লান্ত হয়ে পড়েছে সে। ধীরে ধীরে কাজের প্রতি আগ্রহ গেল তার কমে। ঠিক তখনই স্বেচ্ছা অবসরের সিদ্ধান্তটা নিয়ে ফেলল প্রবাল। যদিও বেসরকারি কোম্পানি, পাওনা কনটা বিশেষ কিছুই পাওয়া যাবে না সে জানত, তবু তো হোম সুইট হোম। বহুদিন পর সে ফিরে এলো তার নিজের বাড়িতে, সুস্মিতার কাছে। কিন্তু আশ্চর্য, আজ প্রবাল কিছুতেই চিনতে পারছে না তার নিজের বাড়ির মানুষগুলোকে। ভাবতে পারছে না এত বছর কাঁধে জোয়াল নিয়ে এই সংসারটাকেই সে টেনে এসেছে। আজ মল্লিকা নেই, তবু সে ভেবেছিল এতদিন পর তাকে কাছে পেয়ে বাকিরা সবাই খুবই খুশি হবে। কিন্তু প্রত্যেকের মুখ আয়নার প্রতিচ্ছবি তাকে বারবার জানিয়ে দিচ্ছে যে সংসারে আগের মতো তার টাকা না দিতে পারাটাকে কেউই আর ভালো চোখে দেখছে না। যদিও সংসারটা ঠিক মতন চালানোর জন্য বর্তমানে সুজিতের আয় যথেষ্ট, কিন্তু প্রত্যেকের কথা থেকে এটাই পরিষ্কার যে সে যতদিন বাঁচবে যেখান থেকে হোক তাকে টাকা রোজগার করে আনতেই হবে। বসে বসে শুধু খেলে চলবে না। অর্থাৎ সে চিরকাল ছিল টাকা রোজগারের একটা মেশিন, এবং আমৃত্যুকাল তাই থাকবে। এমনকি সুস্মিতার মুখেও আজকাল শুনতে হচ্ছে, এই একটা অকর্মার ঢেকি লোকের জন্যই আজ সংসারের এই হাল। মনের দুঃখে প্রবাল ভাবে, আদর যত্নে বেড়ে ওঠা বাড়ির একটা ভালো জাতের পোষা কুকুরের যা দাম, সে তুলনায় তার দাম এক কানা করিও বেশি নয়। মল্লিকা আজ বেঁচে থাকলে এমনটা কিছুতেই হতে দিত না সে। তাই রাতে শুয়ে সুস্মিতার বাক্যবাদে জর্জরিত হয়েও বাধ্য হয়ে মোবাইলে সে সন্ধান করতে শুরু করেছিল যে কোনো ধরনের একটা চাকরি। তবে একটা প্রশ্ন প্রবালের মনে বারবার উকি দিয়ে যাচ্ছিল, তার বাবা যে মল্লিকার বিয়ের জন্য বেশ কিছু সোনার গয়না ও টাকা রেখে গিয়েছিলেন, সেগুলো গেল কোথায়? কিন্তু অশান্তির ভয়ে প্রশ্নটা কোনোভাবেই মুখ ফসকে বাইরে আসতেই দিল না সে। সেদিন মোবাইলটা বালিশের পাশে রেখে মল্লিকার কথা ভাবতে ভাবতে ঘুমিয়েই পড়েছিল প্রবাল। হঠাৎ কি যেন একটা অস্বস্তিতে তার ঘুমটা গেল ভেঙে। অন্ধকার ঘরের মধ্যে চোখ গেল বারান্দার দিকের দরজায়। দরজাটা হাট করে খোলা। তাহলে আজ কি ওটা বন্ধ করতে ভুলে গেছে সে? বাইরে থেকে আসা হালকা আলো আধারিতে প্রবাল দেখল পাশে শুয়ে অঘোরে ঘুমোচ্ছে সুস্মিতা। প্রতিদিন রাতে ঘুমের ওষুধ খায় সে, তাই তার ঘুমটা খুবই গাঢ়। বিছানা ছেড়ে উঠে পড়ল প্রবাল। দরজাটা বন্ধ করতে হবে। বাইরের রাস্তার ল্যাম্প পোস্টের হালকা আলো তীর্যকভাবে এসে পড়েছে বারান্দায়। দরজার কাছাকাছি এসেই দৃষ্টি পড়ল বারান্দার এক কোণে। ও কে দাঁড়িয়ে? মল্লিকা না? অন্ধকারে ভালো করে দেখা না গেলেও চিনতে অসুবিধা হলো না তার একমাত্র বোনকে। ভয়কে হারিয়ে ভালোবাসারই হলো জয়। এগিয়ে গেল প্রবাল সেই দিকে।
মল্লিকার অস্পষ্ট কণ্ঠস্বর শোনা গেল। বিরাট বড় একটা ভুল করে ফেললাম দাদা। সবাইকে শুধু একটু ভয় দেখাতে চেয়েছিলাম আমি। হঠাৎ কি করে যে কি হয়ে গেল। তবে একটা জিনিস আজ বুঝতে পারছি, সারা জীবন সবাই শুধু আমাকে ব্যবহারই করে গেছে। সত্যিকারের ভালো কেউ কোনো দিন বাসেনি। না হলে আমার অনুপস্থিতির মাত্র কয়েকদিন পরেই কেন আমার সমস্ত চিহ্ন বাড়ি থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে? আর কেনই বা এই সংসারের প্রতি এবং মানুষগুলোর প্রতি আমার যে অকৃত্রিম ভালোবাসা ও আত্মত্যাগ, তা এত অল্প দিনের মধ্যেই অকৃতজ্ঞের মতো সবাই ভুলে যাবে। আজও প্রতি পদে পদে আমাকে দোষ দিতে ছাড়ে না কেউই। জানি না কেন। ঈশ্বরই এর বিচার করবেন। চিন্তা করো না, কাল তোমার সমস্যা দূর হবে। ভালো থেকো। ক্রিং ক্রিং ক্রিং। খুব জোরে কানের কাছে ফোনটা বেজে উঠতেই ঘুমটা ভেঙে গেল প্রবালের। তাহলে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল ঘুমিয়ে ঘুমিয়ে? সত্যি সত্যি আসেনি মল্লিকা? বালিশের পাশ থেকে ফোনটা তুলে নিয়ে কানে দিতেই শুনল আনন্দ সংবাদটা। তার ছেড়ে আসা কলকাতার অফিস একটা বিশেষ কাজে তাকেই পাঠাতে চায় ছত্তিশগড়। টিকিট পাঠাচ্ছে তারা। আজ রাতেই ট্রেন। ভোরের স্বপ্ন সত্যি হয় কথাটা শুনেছিল প্রবাল, কিন্তু স্বপ্নের মধ্যে মল্লিকার বলা শেষ কথাটা যে এভাবে ফলে যাবে সে ভাবতেও পারেনি। আজ বহুদূরে চলে গেছে মল্লিকা, কিন্তু চিরকালের মতো আজও হয়তো রয়ে গেছে তার চিন্তা প্রিয়জনের জন্য। বুকটা কেমন যেন ব্যথায় হু হু করে উঠল প্রবালের। দু চোখ ভরে উঠল জলে। ট্রেন ছেড়ে দিল। ছুটে চলল ছত্তিশগড়ের রাজধানী রায়পুরের পথে।